কনক কান্না করতে করতে ওর রুমে চলে গেল। আমি ওর পিছে পিছে গেলাম। তারপর কনক এমন একটা কাজ করলো, আমার সত্যি অনেক রাগ হলো কাজটি দেখে। আমি দরজায় ধরেছিলাম আর ওই দিক থেকে দরজা বন্ধ করে দেয়, যার কারণে আমি হাতে অনেকটাই ব্যথা পাই। এক পর্যায়ে একটু জোরে চিৎকার করে দেই। তারপরে আন্টি চলে আসে আমার কাছে, এসে দেখে আমি হাতের ব্যথায় ছটফট করতেছি। আন্টি বলল, বাবা এই মাত্র বাহির থেকে আসলাম আর কি থেকে কি হয়ে গেল, কান্না করতে করতে এইটুকু বলে আন্টি। আমি আন্টিকে বললি, আন্টি আমার কিছু হয় নাই, আগে আপনি কনককে সামলান। এইটা বলে কনকের দরজা ধাক্কাতে থাকি আমরা। আমি কনককে বললাম, কনক দরজা খোলো, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো, প্লিজ তুমি দরজা খোলো প্লিজ। এটা বলে বলে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। আমি দেখে তো অবাক, কনক আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু সময় বুঝে দরজাটা ভেঙে ফেলি, আর যার কারণে ও আর সাহস পায়নি আত্মহত্যা করার। আমি ওর কাছে গেলাম এবং ওর গালে 2টা থাপ্পড় দিয়ে আমার রুমে নিয়ে গেলাম ওকে। আঙ্কেল তখন বলল, তোমার এত বড় সাহস কিভাবে হলো কনক, কেন করতে যাচ্ছিল ওই পাপ কাজ? কনক এবার কান্না করে দিল আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমরা একটা পার্কে বসেছিলাম, কি মনে হলো বাদাম খেতে ইচ্ছা হলো, তারপর সোহান রে বললাম বাদাম আনতে, সে বাদাম আনতে গিয়েছিল আর ওই ফাঁকে আমার ওরা টিজ করতেছিল, অনেক খারাপ ভাষায় গালাগালি করতেছিল, যার কারণে আমি আত্মহত্যা করতে চাইছিলাম বলে ফুফাতে লাগলো। আন্টি বলল, মোটেও তুমি এখনো বুদ্ধিমান হয়ে ওঠো নাই, সোহানের দিকে একটু খেয়াল করে দেখো, ও কত বড় একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও কি তোমার মতো এই পাপ কাজ করতে গেছে? কনক চুপ। আঙ্কেল বলল, তোমার আম্মু কি বলেছে উত্তর দাও। কনক বলল, আর হবে না এমন ভুল বাবা, এবারের মতো মাফ করে দাও বলে কান্না করতে লাগলো। আমি বললাম, আন্টি যা হয়েছে বাদ দেন তো, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলেন ডিনার করে নেই। কনক বলল, এমন পেটুক আমি আগে কখনো দেখি নাই বলে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি পেটুক ডাইনারে পরে দেখে নিব বলে নিচে চলে গেলাম। তারপরে একটা চেয়ার আগায় নিয়ে বসে পড়লাম। আজকে আমার পছন্দের খাবার রান্না হয়েছে, বিরিয়ানি আর ঝাল ঝাল কষা মাংস, আর অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমি ওই 2টাই খাচ্ছি। কি টেস্ট, খাচ্ছি আর বলছি। কনক নিচে নামতে নামতে একটু অভিমানের সুরে বলল, আমাকে একা রেখে খাওয়া শুরু করে দিলা। আমি তখন বললাম, একটু বেশি ক্ষুধা লেগেছিল তো তাই। তারপর আন্টি কনকের প্লেটে খাবার বেড়ে দিল, সবাই খাচ্ছে আর গল্প করতেছে। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনার অফিস কেমন চলতেছে? আঙ্কেল বলল, আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো চলতেছে। তা তোমার এখানে ভালো লাগছে তো নাকি মন খারাপ লাগছে? আমি তখন আঙ্কেলকে বললাম, না সত্যি আমার অনেক ভালো লাগছে এখানে, কিন্তু আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা শুধু আমি জানি। কতদিন মা বলে ডাকতে পারি না, মায়ের হাতে রান্না খাই না। ভাবতে ভাবতে 2 ফোঁটা চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো। আন্টি বলল, বাবা কান্না করছো কেন? আমি তখন বললাম, না আন্টি কিছু না, চোখে কি যেন পড়েছে তাই পানি বের হয়ে গেছে বলে খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। একটা লুঙ্গি আর একটা টি-শার্ট পরে নিলাম, তারপর কনকের দেওয়া ফোনটা হাতে নিলাম, তারপর শুয়ে পড়লাম। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না, ফেসবুক আইডিটা লগ ইন করলাম। ওমা দেখি 300+ এসএমএস গুলা এরকম ছিল, ভাই আপনি আর গল্প দেন না কেন, অনেক মিস করি আপনাকে। আবার আমার কিছু কাছের মানুষও আমার খোঁজ জানতে চাইছিল। তারপর আমার চোখ আটকে যায় একটি এসএমএস এর দিকে, যা দেখে আমার চোখ কপালে উঠে যায়। এসএমএসটি ছিল আমার মেজো ভাইয়ের। আমার মেজো ভাই বলেছে, কিরে কেমন আছিস, আমাকে মাফ করে দিস রে, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোর সাথে। আর একটা সত্যি কথা কি জানিস, আমি একদিন আমার রুমে বসে টিভি দেখতেছিলাম, আর মামি যখন আমার রুমে এসে আমার কোলে বসে পড়ে, তারপর এই খারাপ প্রস্তাব দেয়, আমি যদি ওর সাথে না করি তাহলে ও চিল্লাচিল্লি করে আমাকে ফাঁসিয়ে দেবে। তাই আমি বাধ্য হয়ে তার সাথে ওই নোংরা কাজ করতাম। আর মেন কথা, মামির কোনো বাচ্চা হয় না, তার কারণে সে আমার কাছে আসতো। আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, পারলে আমাকে মাফ করে দিস ভাই, আল্লাহ হাফেজ। আর তোর যখন যা লাগবে আমাকে বলিস। আমি এসএমএসটা দেখে সত্যি খারাপ লাগতেছে, তাই আর কোনো কিছু না ভেবে ঘুমানোর প্রস্তুতি নিলাম, ঘুমিয়ে গেলাম। রাত 3:35। এত রাতে আমার ফোনে কে ফোন দিল? আর এটা তো আমার নতুন নাম্বার, কে পেলো এই নাম্বার? বলে কেটে দিলাম, কিন্তু আবার কল দিল, আবার কেটে দিলাম। সাধারণত আমি কোনো অপরিচিত নাম্বারে কল রিসিভ করি না, তাই বারবার কেটে দিচ্ছিলাম। আবার কল দিল, কিন্তু এবার রিসিভ করলাম, করে রাগী কণ্ঠে বললাম, এই আপনার কি বিবেক বলতে কিছু নাই? বারবার কল কেটে দিচ্ছি, তাও কেন বিরক্ত করতেছেন? হ্যাঁ, আর এত রাতে কেন কল দিচ্ছেন? জানেন না এখন মানুষ ঘুমায়? অপরিচিত কণ্ঠটি বলল, একটু সাথে আসবা প্লিজ। আমি বললাম, কে? কনক। কনক বলল, প্লিজ আসো। আমি বললাম, এত রাতে সাথে কেন? আর আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে তো। কনক বলল, কেউ কিছু ভাববে না, আসতে বলছি আসো। আমি বললাম, আচ্ছা আসতেছি বলে সাথে চলে গেলাম।
কি হয়েছে, এত রাতে আমাকে ছাদে রাখলা? কনক বলল, সোহান, আমি তোমাকে যেদিন হাসপাতালের বেডে দেখি সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলি। তোমার ওই বুকে আমি সারা জীবন থাকতে চাই। দেবে কি আমাকে থাকতে? আই লাভ ইউ সোহান, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? আমি তো অবাক এই মেয়ের কথায়। কি বলছে কি এই মেয়ে? তারপরে বললাম, আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তোমার বাবা আমাকে এখানে থাকতে দিছে, এমনকি আমার পরিবারের একজন মানে। আমি পারবো না তোমাকে ভালোবাসতে, প্লিজ জোর করো না। আমার কথা শুনে কোনো কান্না করতে করতে চলে আসে রুমে। আমিও গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টা। আন্টি বলছে, বাবা উঠে পড়ো, কনকের সাথে নাস্তা করে স্কুলে যাও। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। তারপর নাস্তা করে ওর সাথে বের হলাম রাস্তায়। আমার সাথে কনক একটা কথা বলে না। তারপর স্কুলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে গেলাম। কনকের আশা দেখে ওর ফ্রেন্ডরা সব এগিয়ে আসে। আর প্রথম বান্ধবী বলে, কিরে, এটা তোর বয়ফ্রেন্ড নাকি? এটা তো দেখতে একদম নায়কের মতো। অন্য বান্ধবী বলল, সত্যি এটা তোর বয়ফ্রেন্ড? যদি তোর বয়ফ্রেন্ড না হয় তাহলে আমি প্রেম করি, আমি তো দেখি প্রেমে পড়ে গেছি। কনক বলল, এই তোরা থামবি, ও আমার বিএফ কেন হতে যাবে, আমাদের বাসায় কাজ করে। তাই বাবা বলল, ও আজ থেকে তোমার সাথে পড়তে যাবে, তাই নিয়ে আসলাম। দেখতে তো একটা খ্যাত। আমি কনকের কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেলাম। চোখ দিয়ে দুপটা নোনা জল গড়িয়ে পড়লো। সেই মেয়েটি বলল, তুমি প্লিজ কষ্ট পেও না, ও একটু রাগী। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আমি বললাম, আরে সমস্যা নাই, চলো ক্লাসে চলো। ক্লাসে চলে গেলাম। ক্লাসের রুমে ঢুকে সবার ভালো মন্দ খোঁজ নিতে গিয়ে আমার দিকে নজর যায়। স্যার এসে আমাকে বলল, এই ছেলে এখানে কি করতেছো, বের হয়ে যাও ক্লাস থেকে, বলে আমার কাছে আসতে লাগলো। কনক বলল, স্যার ওকে বের করবেন না প্লিজ, ও আমার বাসায় কাজ করে, সাথে পড়াশোনাও করে, ওরে বের করে দিবেন না স্যার। এটা শোনার পর ক্লাসের সবাই হা হা করে হেসে উঠলো। তারপর চারিপাশ থেকে আওয়াজ আসলো, সবাই বলতেছে, আজকাল কাজের লোকটাও পড়াশোনা করে, এটা বলে হাসতেছে। আমি একটু কষ্ট পেলাম, কিন্তু সমস্যা নাই, আমাকে সামনে এগোতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি। তারপর স্যার ক্লাস শুরু করলো। আজ পদার্থ ক্লাস। এবার সবাইকে প্রশ্ন করলো আলোর প্রতিফলনের ব্যাখ্যা দিতে, কিন্তু সবাই চুপ, কেউ পারতেছে না। তখন আমি বললাম, স্যার আমি পারবো, বলে উঠে দাঁড়ালাম। তারপর সব বুঝিয়ে বললাম। তা দেখে কনক সহ সবাই অবাক। সব থেকে বেশি অবাক স্যার। স্যার বলো, তুমি তো দেখছি অনেক মেধাবী, আজ থেকে আমি তোমাকে পড়াশোনার সকল প্রকার সাহায্য করব। তারপর এক এক করে 6টা ক্লাস করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। আঙ্কেল বলতেছে, বাবা কি হয়েছে তোমার, দুপুরে খায় নাই, আবার এখনো ঘুমিয়ে আসো, কোনো কি কিছু বলেছে তোমাকে? আমি বললাম, না আঙ্কেল, ও কিছু বলে নাই, বলে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম। তেমন খেতে পারলাম না, কষ্ট করে খেয়ে রুমে এসে শুয়ে গল্প লিখছি। অনেকদিন পর গল্প লিখছি। রাত 12টার দিকে পোস্ট করে ঘুমাই গেলাম। সকালে উঠে স্কুল, তারপর কোচিং, এইভাবে চলছে আমার দিনকাল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এইদিকে সোহানের পরিবার। সোহানের বড় ভাই ওর আম্মুকে ফোনে বলছে, আম্মু আজ আমি আর মামা বাংলাদেশে আসতেছি, আমাদের প্ল্যানটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করবে, তোমরা আমাকে নিতে এসো কেমন? আর সোহানের জন্য একটা গিফট আছে, আজ ওকে চমতে দিব। আচ্ছা এখন রাখি, বলে কল কেটে দিল। নয় বলল, আপা কে কল করেছিল? আম্মু বলল, সবুজ আর রাব্বি আসতেছে বাসায়, তাই আমাদের চট্টগ্রাম যেতে হবে। মামি বলল, আমাকে সবুজ একবার জানানোর চেষ্টা করলো না। মেজো ভাই বলল, আচ্ছা বাদ দেন মামি, আমরা কিন্তু চট্টগ্রাম বাসে যাব। মামি বলল, ওকে, বলে সবাই রেডি হয়ে নিল। তারপর বের হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। এবার চলেন আমাদের নায়কের কাছে। আন্টি, কাল সন্ধ্যায় কুষ্টিয়া চলে যাব, পরশু দিন থেকে আমার পরীক্ষা। কনক আমার কথা শুনে অনেক মন খারাপ করে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, কনক এখন আমার কলিজা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, কনক আমাকে কাজের লোক বলছিল, সে এখন কিভাবে আমার কলিজা হলো, তাই তো? আজ থেকে 5 মাস আগে। তো আসসালামু আলাইকুম গাইস, দ্বিতীয় পার্ট এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভালো লাগে তাও জানাবা, আর যদি ভালো না লাগে তাও জানাবা। আর অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট করবা। তোমাদের কমেন্টই আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগায়। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে। কনক এখন আমার কলিজা। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি। এখন আপনাদের প্রশ্ন যে কনক আমাকে কাজের লোক বানাইছিল, সে এখন কিভাবে আমার কলিজা হলো, তাই তো? তাহলে চলে যাই আজকে থেকে 5 মাস আগে। আন্টি, আমি চলে গেলাম স্কুলে, বের হয়ে গেলাম। তারপর স্কুলে এসে জেরিনের সাথে কথা বলছিলাম। জেরিন সেই মেয়েটি যে আমাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল। ওর বারবার আমার হাত ধরছিল,
কনক আড়াল থেকে দেখে ফেলে আর কান্না করতে করতে বাসায় চলে আসে। তারপর 7-8টা ঘুমের ওষুধ খায়, ফলে ঘুমিয়ে পড়ে। রাত 10টার দিকে কনকের রুমে ডাকতে যায় আন্টি, আর দেখতে পায় ও ঘুমিয়ে আছে। পাশের টেবিলে চোখ যায় আর দেখে ও ঘুমের ওষুধ খাইছে। তারপর হাসপাতালে নিয়ে গিয়ে যায় আর ওর চিকিৎসা করা হয়। তারপর আঙ্কেল জানতে চায় সে কেন এমন করলো। কনক বলল, বাবা আমি সোহানকে অনেক ভালোবাসি, আর আজ ও আমার বান্ধবীর সাথে গা ঘেঁষে আবার হাতে হাত রেখে কথা বলছে, তাই আমি সহ্য করতে পারিনি, সেই জন্য এমনটা করছি। কান্না করতে লাগলো। আঙ্কেল বলল, সোহান এখানে আসো। আমি বললাম, জি আঙ্কেল বলেন। আঙ্কেল বলল, জীবনে আমি আমার মেয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখি নাই। বাবা আমার মেয়েকে দেখতে খারাপ, কেন ওকে মেনে নাও নাই? আমি বললাম, প্লিজ আঙ্কেল এভাবে বলবেন না, আসলে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমার কি কোনো পরিবার আছে? না আছে টাকা পয়সা। মেইন কথা হচ্ছে আমি আপনার বাড়িতে থেকে আপনার সাথে বেইমানি করতে পারবো না কখনো। আন্টি বলল, আজ থেকে আমাদের আব্বু আম্মু বলে ডাকবা ওকে। আমি বললাম, আপনারা যা বলবেন। তারপরে ওকে বাসায় এনে সুস্থ করা গেল। সেদিন রাতে আমি কনককে বললাম, জান চলো খেতে চলো, আম্মু ডাকে। কনক বলল, আমি কারো জান না আর আমি খাবো না বলে শুয়ে পড়লো। আমি টেবিল থেকে 1 প্লেট খাবার এনে, এই যে মহারানী এবার উঠে খেয়ে নাও, আমাকে উদ্ধার করেন। তারপর ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। রাত 3টায় আমি ওকে আবার ডাকলাম। আমি ওর সামনে হাঁটু কেড়ে বসে একটা লাল গোলাপ দিয়ে বললাম, তুমি কি আমার বাবুর আম্মু হবা? হবা কি আমার রাত থেকে গল্প করার সে? হবা কি আমার সেই মানুষটি যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম? লাভ ইউ কনক, লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? কনক আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু সোহান, অনেক ভালোবাসি আমার এই পাগলটাকে। বলি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিল। আমি বললাম, আমাকে কি মেরে ফেলার প্ল্যান করতো? কনক বলল, এটা ভালোবাসা। বলি আমার বুকে মুখ লুকালো। তারপর কতক্ষণ যে সেখানে ছিলাম মনে নাই। বর্তমান কনক আমাকে বলছে, তুমি আমাকে রেখে চলে যাবা বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি বললাম, আরে পরীক্ষা দিয়ে আবার চলে আসবো তো। তারপর ওকে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিলাম। আমি বললাম, জান একটু কাছে আসো তো, আজকে মন ভরে আদর করব। কনক বলল, যা দুষ্টু, তোমার পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। পাগল একটা, লাইটটা অফ করে দাও। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। অনেকক্ষণ পর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সব গুছিয়ে নেই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে কনকের কাছে যাই। আমি বললাম, এমন করলে কি করে হবে বলো? আমার তো তোমার ফ্যামিলির মতো হয়ে উঠতে হবে, আর আমি কিছুদিন পরে আমার কলিজার কাছে চলে আসবো। বলে একটা কপালে চুমু দিয়ে বললাম, ভালো করে পরীক্ষা দিবা আর সময় মতো খাওয়া দাওয়া। আজকে আমি এমন একটি বুক মেকার অ্যাপের সম্পর্কে বলবো যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে, এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আপনি বিকাশ, নগদ, রকেট দিয়ে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই আমার বায়োতে থাকা লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ইয়ান04 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। করবা ওকে? কনক বলল, তুমিও। বলে বের হয়ে গেলাম। তারপরে বাস স্ট্যান্ডে চলে এসে একটা টিকিট কাটি। রাত 8টার বাস ছাড়লো। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। এমন সময় আমার চোখ আটকে যায়। ভালো করে দেখি আমার মামার বড় ভাই, মামি আর বেজু ভাই। বড় ভাই আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে যা বললো তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বড় ভাই আমাকে বলল, কিরে কেমন আছিস? অনেকদিন পর তোরে দেখলাম রে, তা তুই আমারে আনতে যাস নাই কেন? আমি কিন্তু অনেক কষ্ট পাইছি, আর তুই যার জন্য আমার উপরে রাগ করে আমাকে আনতে যাস নাই, আমি কিন্তু তোর জন্য সেটা আনছি। ভাইয়া আমার জন্য কি আনছে সেটা আপনারা পরে জানতে পারবেন। আমি বললাম, কে আপনি আর কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি আপনার ভাই হতে যাব কেন? বড় ভাই বলল, এসব কি বলতেছস ছোট ভাই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার কি তুই চিনছস না আমি তোর বড় ভাই? আমি বললাম, আমার কোনো পরিবার নেই, আর বড় ভাইয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। সেটা শুনে বড় ভাইয়ের চোখের জল আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু আমার আর এই পরিবারের প্রতি কোনো মায়া নেই। তারপর বড় ভাই আমার সাথে আর কোনো কথা না বলে চলে গেল। এমন সময় আমার ফোন বেজে উঠলো। এই পাশ থেকে বলল, জান তুমি কি বাসায় উঠছো? আর কোনো অসুবিধা হয় নাই তো? আমি বললাম, না রে পাগলি, কোনো সমস্যা হয় নাই, আর আমি বাসে উঠছি। এখন আমি বাগেরহাটের মধ্যে আর একটা সমস্যা হয়েছে। কনক বলল, কি হয়েছে বলো তাড়াতাড়ি। অনেকটা উত্তেজিত হয়ে বলল। আমি বললাম, আজ আমার পরিবারের সাথে দেখা হয়েছে। এক পাশেই বসে আছি, আর আমার ভাইয়ের সাথে কথা হয়েছে একটু আগে। যা কথা হয়েছে সব খুলে বললাম কনক রে। কনক বলল, তোমার এটা করা ঠিক হয় নাই। সে তো কিছু জানে না, তার সাথে এমনটা না করলেও ভালো হতো। যাই হোক, ভালো করে পরীক্ষা দিবা,
নয় কিন্তু একটা আদর পাবা না, এই বলে দিলাম। আমি বললাম আগে পরীক্ষাটা দিয়ে নেই, তারপর দেখাবো। আচ্ছা জান ভাই, পরে কথা হবে, এই বলে কল কেটে দিল। আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। কন্ট্রাক্টর বলতেছে, এই মামা ওঠেন, আমরা কুষ্টিয়া মজমপুর চলে এসেছি। আমি তারপর বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে কেবলই বসলাম, এমন সময় দেখি আমার বেস্ট ফ্রেন্ড শিহাব। শিহাব বলল, কি রে তুই সোহান না? আমি বললাম, নিজের ফ্রেন্ডকে ভুলে গেলি? টুকটাক কথা বলে চলে আসলাম শিহাবদের বাসায়। আমাকে দেখে শিহাবের আম্মু জড়িয়ে ধরে বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? রাগ করে বাসা থেকে 1 বছর আগে বেরিয়ে গেলি, আর আসলি না। কিন্তু তোর পরিবারের কাছে যদি তোর কথা জিজ্ঞেস করি, তারা এড়িয়ে যায় আর বলে ওর কথা আর আমাদের কাছে না না বলতে। আমার আম্মা আর শিহাবের আম্মু বেস্ট ফ্রেন্ড ছিল তাই। আমি শুনে একটু কষ্ট পেলাম, কিন্তু আন্টিকে বুঝতে দিলাম না। আচ্ছা বাবা তুই ফ্রেশ হয়ে নে, নাস্তা করে নে। না আন্টি, আমি নাস্তা করে আসছি, তুমি করে নাও বলে আমি রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, কারণ সারা রাত পড়তে হবে। ও হ্যাঁ, যার জন্য কুষ্টিয়া আসা। আমার কালকে এসএসসি পরীক্ষা, তাই পরীক্ষা দিতে আসছি। ঘুম ভাঙলো শিহাবের ডাকে, এই মামা ওঠ, গোসল করে নে, লাঞ্চের সময় হয়ে গেছে তো। আমি বললাম বলে ওয়াশরুমে ঢুকলাম। এই আমি গোসল করছি, আপনারা তাকিয়ে আছেন কেন? আমার বুঝি শরম করে না? চোখ বন্ধ করে রাখেন। আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। তারপর গোসল করে লাঞ্চ করে পিসিটা অন করলাম। আজকে একটু কল অফ ডিউটি খেলবো, আমার প্রিয় গেম। তারপর খেলা শেষ করে বিকালে বাইরে বের হলাম হাঁটতে। অনেকজনের সাথে কথা বললাম। তারপরে দেখি মামি আর মামাকে, তারা আমার কাছে আসছিল। সবুজ মামা বলল, সোহান যা হয়েছে হয়েছে, বাদ দাও, আমার সাথে বাসায় চলো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। তোমার ভাই তোমার জন্য iPhone 13 আনছে, কিন্তু তখন তাকে যে কথাগুলো বলছো সে অনেক কষ্ট পাইছে। আমার জন্য এটা আনছিল। বাসের মধ্যে বলছিলাম যে পরে বলবো যে কি গিফট আনছে। আমি বললাম, না মামা, কাল থেকে পরীক্ষা, আমি যাব না। হ্যাঁ যাব, তবে কোনো একদিন ইনশাল্লাহ বলে ওইখান থেকে চলে আসলাম। মামি আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু আমি পাত্তা দেইনি। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম আমি। আমার বন্ধুকে আমি বলে দিয়েছিলাম আমাকে ডিনার করতে ডাকবি না। পড়া শেষ করে দেখি 4:21 বাজে। দিলাম কনকের কল। ওই পাশ থেকে বলা হলো, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন, তারপর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ধর, এরপর বিকাশে চলে গেলাম। আমার বিকাশে 10,090 টাকা রাখা আছে, জমানো টাকা। ওমা, বিকাশে ঢুকে থেকে 40,799 টাকা। এত টাকা কিভাবে আসলো? কেউ ভুল করে পাঠিয়ে দিল না তো? তাই বলে নোটিফিকেশন চেক করে দেখি আঙ্কেলের নাম্বার থেকে পাঠানো হয়েছে, তাও রাত 3টার সময়। আমি ভাবছি মেসেজ এলো তো নোটিফিকেশন বাজবে, কিন্তু বাজলো না কেন বলে ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন সাইলেন্ট করা। তারপর বিকাশ থেকে 109 টাকা রিচার্জ করে কনককে কল দিলাম। কনক কল রিসিভ করে বলল, এই কে রে, এত রাতে কল দিলি? জানিস না এখন মানুষ ঘুমায়? আমি বললাম, আমার ডায়লগ আমাকে দিতেছো? তা তোমার না আজকে পরীক্ষা, তো ঘুমিয়ে আসো কেন? কনক বলল, না একটু আগে পড়া শেষ করে ঘুমাইলাম আর তুমি কল দিলা। আমার তো এখন ঘুমে 12টা বেজে গেল। আমি বললাম, আচ্ছা ভালো, এখন পড়তে বসো বলেই কল কেটে দিলাম। তারপর ফজরের আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। তারপর নাস্তা করে সিয়াপড়ে নিয়ে চলে আসলাম পরীক্ষা দিতে। পরীক্ষা আজ অনেক ভালো হয়েছে, 6 সেট প্রশ্ন কমন। শিহাবও অনেক ভালো পরীক্ষা দিয়েছে। তারপর বাসায় এসে গোসল করে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। একদিন আমি শিহাবদের সাথে নাস্তা করতেছিলাম, এমন সময় কে যেন কলিং বেল বাজালো, তাই দরজা খুলে দিলাম। আমি দেখি আমার মা আর বড় ভাই এসেছে। তারপরে তাদের বসতে বললো আন্টি, মানে শিহাবের আম্মু। আমরা নাস্তা করে আমি আমার রুমে চলে গেলাম। আমি আমার সবকিছু গুছিয়ে নিলাম, আজ চলে যাব চট্টগ্রাম। তারা কথা বলতেছিল। আম্মু বলল, বান্ধবী আমার ছেলের বিয়ে সামনে, তোর কিন্তু আজই যেতে হবে বলে বিয়ের কার্ড হাতে দিল। আর আন্টি বলল, সেই দিন তুমি হলে আর বিয়ের বয়স হয়ে গেল। তা বাবা, তোমার হবুর শ্বশুর কেমন আছে? ভাই তো লজ্জায় শেষ, ওখান থেকে বেরিয়ে আসলো। আমি আন্টিকে বললাম, আন্টি আমি চলে যাচ্ছি বলে আন্টির হাতে 15,000 টাকা দিলাম। আন্টি বলল, বাবা এটা কিসের টাকা? আমি বললাম, এতদিন আপনার বাসায় থাকছি, তাই বাসা ভাড়া আর খাওয়ার খরচ। আন্টি ঠাস ঠাস 2টা চর বসিয়ে দিল আর রাগী গলায় বলল, তরে আমি আমার শিহাবের মতো মানি, আর তুই কিনা আমার বাসায় 1 মাস থেকে আমার বাসা ভাড়া দিতেছস, তোর কি টাকা বেশি হয়ে গেছে? বলে আন্টি কান্না করতে লাগলো। আমার মা তো এটা দেখে স্ট্যাচু হয়ে গেছে। আর কোনো কথা না বলে বেরিয়ে আসতে যাব, এমন সময় আন্টি ডাক দিল আর বলল, আর 10 দিন থাকবি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, এই আমি বলে দিলাম। আমি আর না করতে পারলাম না, আমার রুমে চলে গেলাম। তারপর সবকিছু রেখে শুয়ে পড়লাম।
5 দিন পর শিহাব আমাকে বলতেছে, মামা রেডি হয়ে নে, আজ বিয়ে খেতে যাবো। কত সুন্দর সুন্দর মাল দেখতে পারবো বলে হাসিতে ফেটে পড়লো। আমি তখন বললাম, তোর বোনটা না সত্যি অনেক হট, একদম 1 নম্বর মাল। শিহাব রেগে বলল, আমার বোনকে তুই এসব বললি? এটা আমি তোর কাছ থেকে আশা করতেছিলাম না। তখন আমি বললাম, এখানে যত মেয়ে আসবে তাদেরও তো তোর মতো ভাই আসবে, তারা কি তাদের বোনকে মাল বলবে? শিহাব তখন বলল, দোস্ত আমি বুঝতে পারি নাই, বাদ দে, আর বলবো না, চল এখন বিয়ে খেতে। আমি বললাম, কার বিয়ে রে, বললি না তো? শিহাব বলল, সেটা পরে জানতে পারবি, আগে চল। বলে চলে আসলাম। এসে আমি তো অবাক, কারণ আমি আমার বাসার সামনে